নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। এবার নন্দলাল বসুর নাতি এবং নাতির স্ত্রীর নাম বাদ। বোলপুর বিধানসভা কেন্দ্রে বাদের তালিকায় এই দুজনের নাম। আমার আর কোনো সেই স্টেজ পেরিয়ে গেছি, এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাওয়ার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে? কিছু বলার নেই। ভোট দেবো না, এই বড়জোর এইটাই খারাপ। এটা নন্দলাল বসু তার আঁকা ছবিতে সহজ পাঠ যেন আরো সহজ। রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক বইয়ের অলংকরণ করেছেন। তিনি কলা ভবনের অন্যতম প্রাণপুরুষ, অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য। ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপির অলংকরণও তিনিই করেছেন। নন্দলাল বসু শিল্পের সাধক, তার পরিবারের সদস্যেরও নাম বাদ। নন্দলাল বসুর মেয়ে যমুনা সেন, তার ছেলে সুপ্রবুদ্ধ সেন। নন্দলাল বসুর নাতি, নাতির স্ত্রী দীপা সেন। নাতি নাতির স্ত্রী দুজনেই বোলপুর বিধানসভা কেন্দ্রের ভোটার। দুজনেরই নাম বাদ। নন্দলাল বসুর নাতির নাম বাদ, নাতির স্ত্রীর নাম বাদ। বাদ গিয়েছে তাদের বাড়ির কেয়ারটেকারের নামও। আমি তো জানি আমি আছি, যে বাদ দিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল। আর আমার বয়স 88 বলে এখানে আমার বাড়িতে এসেছিলেন এক ভদ্রমহিলা, তার সঙ্গে 4 জন অফিসার আর পুলিশ নিয়ে এখানে আমার নিয়ে গেলেন ইন্টারভিউ। তাকে আমার এখানকার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 1954-এর সেটা দেখালাম। তারপরে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে দামোদর ভ্যালি কর্পোরেশনে ওখানে চাকরি নিই। তারপর 32 বছর ওখানে করে এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাওয়ার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে? কিছু বলার নেই। ভোট দেবো না, এই বড়জোর এইটাই খারাপ। এটা খুব দুঃখজনক বিষয়। এদের দুজনের নাম বাদ দেওয়া মানে আমাদের কাছে, ভারতের কাছে এটা লজ্জাজনক ব্যাপার। তারা ভারতের নাগরিক নয়। এটা আজকে আমাদের দেখতে হচ্ছে। এই বিজেপির জন্য এই জমিদাররা আসছে বাইরে থেকে। আগের দিনে যেমন বর্গীরা আসতো বাইরে থেকে বাংলাকে দখল করার জন্য, এরাও আসছে, তাদের নাম কাটা হলো, তারা কাটলো, এরাও অভিশাপ তাদের গায়ে লাগবে। তৃণমূল সমস্ত চক্রান্ত করছে, তো এনারা ষড়যন্ত্র করছেন। নির্বাচন কমিশন তার কাজ করছে, এটা বিজেপি করছে না। এখানকার যারা কর্তা নির্বাচন কমিশনার হয়ে কাজ করছেন, যে সমস্ত অফিসাররা, তারা কার অফিসার? মমতা ব্যানার্জির দলদাস। তো আমাদের তো প্রচুর ছেলে নাম গেছে, আমরাও তো মর্মাহত। এই সমস্ত নোংরামি করছেন, এই তৃণমূল করছেন, করাচ্ছেন একটা বিতর্ক তৈরি করে। লজ্জা, এরা লজ্জা। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ফাঁসি দেওয়ায় 500 বিচারাধীনের মধ্যে বাদ গেছে 380 জনের নাম। আর এই নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধ এলাকাবাসীর। কি অভিযোগ তাদের শুনবো বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, অনেকেরই 1980 সালের নথিপত্র রয়েছে, কিন্তু তারপরেও নথিপত্র জমা দিয়েও একবারে ডিলেট হতে হলো এই সমস্ত ভোটারদের। আর যাদের মধ্যে অধিকাংশই সংখ্যালঘু ভোটার। ফাঁসি দেওয়ার এই 87-221 মালিগঞ্জ বুথ, যেখানে প্রায় 1134 জন ভোটার, আর যার মধ্যে 500 ভোটারের নাম বিচারাধীন অবস্থায় ছিল। এবং দেখা যায় যে সাপ্লিমেন্টারি লিস্ট চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বার হওয়ার পর কার্যত 380 জনের নাম বাদ গিয়েছে। মাত্র 120 জনের নাম সংযোজন হয়েছে ভোটার তালিকায়। আর এই 380 জনের নাম বাদ করতেই কার্যত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন এই মালিগঞ্জ বুথের বাসিন্দারা।
তাদের দাবি যে প্রথমে ভোটাধিকার থাকুক, তারপরেই ভোটদান পর্ব হবে, তা না হলে তারা ভোট বয়কটের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে। এদিন বিক্ষোভ প্রদর্শনের পর কার্যত গ্রামীণ সদরে না তা বন্ধ হয়ে পড়ে। পরবর্তীকালে পুলিশের আশ্বাসে তারা অবরোধ করে নেয়, কিন্তু তাদের দাবি যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার ঠিক হচ্ছে না ততদিন পর্যন্ত তারা ভোটদান থেকে গোটা এলাকা কিন্তু বিরত থাকবে। তো অনেকেরই অভিযোগ যে সমস্ত নথিপত্র এসআইআর এর প্রয়োজন ছিল তা তারা নথিপত্র সাবমিট করেছে, কিন্তু তারপরে ও নাম বাদ গিয়েছে এবং এখন ট্রাইব্যুনালে যেতে গেলে কি ধরনের সমস্যা পড়তে হয় সে ব্যাপারেও তারা কিন্তু আতঙ্কে আতঙ্কিত। রয়েছেন। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। ভোটার লিস্ট থেকে নাম মুছে দেওয়া হয়েছে, সেটা কারণ আমরা জানতে চাই। সামনে ভোট রয়েছে, কিন্তু আগে তো আমাদের নাম তোলা হবে, তারপর ভোট দিতে দিব, না হলে আমরা বয়কট করবো ভোট। কেন আমাদের গ্রামে সব বেশিরভাগই, যে বেশিরভাগ মতো নাই 100%ই মুসলিম ভোটার কাটা গেছে। যে ইলেকশনের আগে ভোটাধিকারটা ঠিক হোক, সবারই নাম বৈধভাবে আসুক, সবাই ভোট দিতে পারে। ভোট যদি ঠিক না হয়, আমাদের একটাই কথা, আমরা ভোট বয়কট করলাম। আগে ভোটাধিকার, তারপর ভোট। ফাঁসি দেওয়ার পর এবার দেখুন পশ্চিম মেদিনীপুরের ডেবরার 83 নম্বর বুথ। এখানে 300 বিচারাধীনের মধ্যে 138 জনের নামে বাদ। 138 জনের মধ্যে আবার 77 জন মহিলার নামে কোপ। দিগ্বিজয় আরো জানাবে। দিগ্বিজয়, দেখো, এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে এই এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা 5-এর এক গ্রাম পঞ্চায়েতে 83 নম্বর বাড়াগড় বুথ। প্রায় 1100-র বেশি ভোটার রয়েছে, তার মধ্যে 300 জন যারা বিচারাধীন ছিল এবং তাদের মধ্যে 138 জনের নাম ইতিমধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে, সংশয় করেছে। পাশাপাশি তারা যারা বিএলও রয়েছে তাদের নির্দেশক্রমে তাদের সঙ্গে কথা বলে জেলা শাসকের কার্যালয়ে তারা একটি আবেদন জানিয়েছেন যে যাতে তাদের ভোটার কার্ড পায় ভোটের আগে এবং তারা ভোট দিতে পারে। এই ঘটনায় কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে এবং ডেবরার এই বুথ ছাড়াও বেশ কয়েকটি বুথে কিন্তু কিছু সংখ্যক ভোট যারা বিচারাধীন ছিল ভোটার তাদের কিন্তু নাম বাতিল হয়েছে। ধন্যবাদ। ভোটার কার্ডের নাম আসে নাই, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, তাও আসে নাই। মানে এবারে এখানে ভোটের নাম কেটে গেছে, বিডিও অফিসে জমা করেছি, তাও আসে না। আমার মেয়ের আসছে, বইয়ের আসছে, আমার আসে না। মালদার মোথাবাড়ির কালিয়াচকের মোথাবাড়িতে অশান্তির ঘটনায় এনআইএ টিম গতকাল বিকেলেই পৌঁছেছে মালদায় এবং বিক্ষোভে আটকে পড়া বিচারকদের সঙ্গে যোগাযোগ। এনআইএর এসআইআর বিক্ষোভে বুধবার আটকে পড়েন 7 বিচারপতি এবং কলকাতার কয়েকজন বিচারকের সঙ্গে এনআইএর কথাও হয়েছে। কি আপডেট আমাদের জানাবেন সান্নিক রয়েছে সঙ্গে। সান্নিকের সঙ্গে যোগাযোগ করছি আমরা। গতকাল বিকেলেই এনআইএ টিম পৌঁছয় মালদায়। সান্নিক রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে, আরো জানাবে সান্নিক। গতকাল বিকেল থেকে যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্ত কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র যে প্রাথমিক এনকোয়ারি সেই পর্বেই রয়েছে। অর্থাৎ গতকাল আমরা দেখেছি ডিআইজি তিনি নিজে এখানে পৌঁছানোর পর তিনি নিজে যে ঘটনাস্থল অর্থাৎ যে বিডিও অফিসে বুধবার দিন রাতে ঘটনা ঘটেছিল সেই বিডিও অফিসে তিনি নিজে বসেন এবং সেখান থেকেই ছোট ছোট টিম করে বিভিন্ন জায়গাতে যে জায়গাতে বিভিন্ন সময় অশান্তির খবর সামনে এসেছে সেই জায়গায় তিনি যেমন একদিকে পাঠান, পাশাপাশি মোথাবাড়ি থানা যেখান থেকে এই বিডিও অফিসের দূরত্ব প্রায় 200 মিটার মতো, সেখানেও একটি টিম পাঠান যেখানে তারা এসে মূলত মোথাবাড়ি থানায় কোন সময় খবর আসে, কিভাবে পুলিশ তাতে রিয়াক্ট করে এবং পরবর্তীতে কেন এতক্ষণ সময় লাগলো এই সমস্ত বিষয়ে তারা কিন্তু খোঁজ খবর নেন এবং একটি টাইম লাইন তৈরি করেন। তবে যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত যে আজকে তারা যে জুডিশিয়াল অফিসাররা সেদিন আজকে পড়েছিলেন ধন্যবাদ ইতিমধ্যেই এবং একজন মোথাবাড়িতে এসআইআর বিক্ষোভে গভীর ষড়যন্ত্র। প্রাথমিক তদন্তে অনুমান এনআইএর এসআইআর এর নাম বাদের প্রতিবাদেই শুধু বিক্ষোভ নয় বলে অনুমান। বিক্ষোভ অশান্তির পিছনে ষড়যন্ত্র পরিকল্পনা বলে অনুমান এনআইএর। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, কেন এরকম মনে করছে এনআইএ যে বৃহত্তর ষড়যন্ত্র? যে ধরনের জমায়েত হয়েছে এবং যারা জমায়েত করেছেন এবং তাদের জমায়েত করার ক্ষেত্রে যারা কাজ করেছে এই নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা করেই এই আন্দোলন সংগঠিত করা হয়েছে এমনটা কিছু অনুমান করা হচ্ছে বা অনুমান তারা প্রাথমিক অনুসন্ধানে এমন ইঙ্গিত তারা পাচ্ছেন
কারণ শুধুমাত্র ভোটার তালিকায় তাদের নাম বাদ গেছে, তাদের নাম উঠবে না, তাদেরকে ভয়ের কারণ এই যে শুধু যে ভয় ভীতি এমনটা নয়, তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে সংগঠিত করা এবং সংগঠিত করে তাদেরকে জমায়েত করা এবং তাই জমায়েত করে তাদেরকে দিয়ে আন্দোলন এক্সিকিউট করা, এর পেছনে অন্য কারণ রয়েছে, নেপথ্যে অন্য কারণ রয়েছে এবং পুরোটা পরিকল্পনা করেই করা হয়েছে এমন কিছু ইঙ্গিত তারা পাচ্ছেন। কারণ যে সমস্ত ভিডিও ভাইরাল হওয়া ভিডিও এখনো পর্যন্ত হাতে এসছে তদন্তকারী, একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে তাদের কাছ থেকে যে সমস্ত ভিডিও এখনো পর্যন্ত এনআইএ আধিকারিকরা দেখতে পেয়েছেন বা যে ধরনের বক্তব্য তাদের কাছে এসছে, সেই সমস্ত বক্তব্য এবং যে ধরনের জমায়েত হয়েছিল সেটা থেকে তাদের মনে হচ্ছে বা তার প্রাথমিক মনে করছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকে মোথাবাড়ি, কালিয়াচক, সুজাপুরে বিভিন্ন গ্রামে মগজধোলার কাজ করা হয়েছে, কিন্তু এই মগজধোলার কাজ কিন্তু অন্য কোনো কারণ বা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে এমনটা তারা মনে করছেন। সম্প্রতি বেশ কিছু আন্দোলনের নেপথ্যের তদন্ত করতে গিয়ে অর্থাৎ অমিত, এই যে অশান্তি হলো মোথাবাড়িতে, এই আন্দোলন 2-1 দিনের মধ্যে সংগঠিত হয়নি, দীর্ঘদিন ধরে মগজ ধোলাই হয়েছিল, তারই ফল এই অশান্তি, এরকমই মনে করছে এনআইএ। একেবারে এনআইএ কর্তারা যেটা মনে করছেন বা তারা প্রাথমিক অনুসন্ধানে বা আন্দোলনের ধরন থেকে তারা যেটা মনে করছেন যে এই আন্দোলন 2-1 দিনের মধ্যে সংগঠিত হয়নি। তারা যেটা মনে করছেন মোথাবাড়ি, কালিয়াচক, সুজাপুর এই সমস্ত এলাকাতে বেশ কিছু মাস ধরেই এই আন্দোলন করার নেপথ্যে যারা চক্রী রয়েছে তারা এই আন্দোলন করার জন্য মানুষজনকে উস্কে, মানুষজনকে ভয় দেখিয়ে, ভীতি আশঙ্কার মধ্যে ফেলে দিয়ে অনিশ্চয়তার একটা মানে অন্ধকার দেখিয়ে তাদেরকে একত্রিত করেছে এমনটা কিন্তু এনআইএ কর্তারা মনে করছেন। সেদিন যেভাবে ওখানে জাতীয় সড়ক অবরোধ করে রাখা এবং বিচারকদের আটকে রাখার ক্ষেত্রেও এটা কি তাৎক্ষণিক হয়েছে? মানে হতে পারে সেদিন হয়তো তৎক্ষণাৎ তারা সিদ্ধান্ত নিল, কিন্তু এটাও কি কোনো পরিকল্পনার মধ্যে ছিল? এই পুরো বিষয়টা কিন্তু তারা এই মুহূর্তে তদন্ত তারা অনুসন্ধান চালাচ্ছেন এবং নেপথ্যের মাথাতে কিন্তু খোঁজার কাজ কিন্তু শুরু করেছে এনআইএ। ধন্যবাদ অমিত। ব্যাটেল গ্রাউন্ড বাংলায় আজ ফের পদ্মের হেভিওয়েট মনোনয়ন। পুরনো কেন্দ্র খড়গপুরে টিকিট প্রচারের পর নমিনেশন দিলীপ ঘোষের, দাবাং নেতার সঙ্গী শুভেন্দু অধিকারীও। দিল্লির মুখ্যমন্ত্রী সহ থাকতে পারেন বিজেপির শীর্ষ নেতারা। সরাসরি কথা বলবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কখন নমিনেশন জমা দেবেন দিলীপ ঘোষ, কারা কারা থাকছেন? দেখো, দিলীপ ঘোষ আর কিছুক্ষণ বাদেই মনোনয়ন জমা দেওয়ার যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু করবেন। এই মুহূর্তে যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে উজ্জীবিত এবং দেখতে পাচ্ছ যে রাম মন্দির, গোলবাজার রাম মন্দির, সেই গোলবাজার রাম মন্দির থেকে এই মুহূর্তে দিলীপ ঘোষের যে পদযাত্রা বা শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু হবে। কর্মী সমর্থক তারা এসে হাজির হয়েছে এবং তারা এই মুহূর্তে যারা নিজেদের মতো করে সেজে তারা এই মুহূর্তে হাজির হয়েছে। হাতে প্ল্যাকার্ড, দিলীপ ঘোষের ছবি দেওয়া এবং তার সঙ্গে অবশ্যই দিলীপ ঘোষের নামাঙ্কিত জামা পরে এই মুহূর্তে কর্মী সমর্থক তারা উজ্জীবিত, ঢাক ঢোল বাজিয়ে দিলীপ ঘোষের মনোনয়নে পৌঁছেছেন তারা। এবং তার সঙ্গে বাড়তি সংযোজন, হনুমান সেজে একজন উপস্থিত হয়েছেন, দিলীপ ঘোষের ভক্ত তিনি বলছেন এবং পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিন এই আহ্বানও তারা জানাচ্ছেন। আর দিলীপ ঘোষের এই মনোনয়ন পর্বের সঙ্গী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং রাজ্য বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা নন্দীগ্রাম। তোমার কাছে ফিরবো এই প্রসঙ্গ নিয়ে। তার আগে শঙ্কর রায়, আমাদের আরো এক প্রতিনিধি রয়েছেন। শঙ্কর, মিছিলের ছবিটা ঠিক কি? কত কর্মী সমর্থক তারা জমায়েত হয়েছেন, কতটা চাঙ্গা তারা? দেখো, দিলীপ ঘোষ এই রাম মন্দিরে প্রথমে 2018 সালে বিধানসভা উনি তো এই রাম মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েছিলেন। আজকেও তিনি আজ নমিনেশন জমা দেবেন। ফলে এই রাম মন্দিরে পুজো দিয়ে এইবার রিঙ্কু মজুমদার সঙ্গে তার একেবারে বলা যায় যে রাম মন্দিরের বাইরে তাকে সেখানে অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা এবং বলা যায় যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে এই রাম মন্দিরের কাছে। সেইখান থেকে তারা বেরিয়ে যাবেন খড়গপুর মহকুমা শাসকের কার্যালয়। এর পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকরা আছে, তাদের সমর্থনে খড়গপুরে এই নমিনেশন জমা দিতে তারা আসছে। ফলে খড়গপুর আর একেবারে আজ বলা যায় যে নির্বাচনের উৎসবের মেজাজে রয়েছে। গোটা শহর জুড়ে বলা যায় যে নাকাবন্দি চলছে পুলিশের। একদমই শঙ্কর, এবং একদম এই আর কিছুক্ষণের মধ্যে রাম মন্দির থেকে শোভাযাত্রা শুরু করবেন দিলীপ ঘোষ, মনোনয়ন জমা দেবেন তিনি। তার আগে নিউজ 18 বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন তিনি, শুনুন। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির রাজনীতিতে, বলা ভালো বঙ্গ রাজনীতিতে চর্চিত নাম, আলোচনায় থাকা নাম। শুধু তাই নয়, তিনি
টিকিট পেয়েছেন, খড়গপুর সদর থেকেই পেয়েছেন, তার অত্যন্ত পছন্দের সিট। আজকে বাড়তি উত্তেজনা নাকি টেনশন? উত্তেজনা টেনশন এ তো 10 বছর ধরে চলছে, নতুন কিছু নয় আমাদের জন্য। হ্যাঁ, টিএমসির টেনশন আছে। এবার নির্বাচনে প্রদীপ সরকার নাকি পাপিয়া চক্রবর্তী, কে মূল প্রতিপক্ষ দিলীপ ঘোষের? দেখুন, প্রতিপক্ষ তো টিএমসি স্বাভাবিকভাবেই। প্রথমবার কংগ্রেসের একজন আইকন ছিলেন এখানে, চাচাজি বলতাম আমরা। তারপর তো আমরা টিএমসির বিরুদ্ধে লড়ছি। এখন তো আমি টিএমসি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়ছি না, টিএমসির অপশাসন, গুন্ডারাজ, দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। দিলীপ ঘোষের কাট আউট, সেটার সংখ্যাই বেশি। কোথাও গিয়ে কি প্রদীপ ঘোষ পিছু হটলো দিলীপ ঘোষের নামেই? না, আমি তো প্রচার শুরুই করিনি এখনো পর্যন্ত। আমি সারা বছর চা খাই, আড্ডা মারি, সেই আড্ডাই মারছি, তাতে ওরা গড়গড়ি খাচ্ছে। সেখানে দিলীপ ঘোষের প্রচার শুরু হয়নি, প্রচার দেখেনি, লোকে দেখবে। 1 লক্ষ মার্জিনে জিতবেন, 2.5 লক্ষ ভোটার। মার্জিন 1 লক্ষ না, 1 লক্ষ ভোট চাই আমরা। 1,90,000 মাত্র ভোটার এখানে, কেটে গেছে 50,000। 1,500, 2,000 ভোট এক একটা ওয়ার্ডে কেটেছে এই ভোটাররা। মারা গেছে কিছু লোক তার মধ্যে হয়তো। সেখানে 1,90,000 ভোট আছে, আমরা তার মধ্যে 1 লক্ষ ভোট চাইছি। মার্জিন অটোমেটিক হয়ে যাবে। নামবাদের কথা বললেন, কোনো সুবিধা পাবেন এসআইআরে? অবশ্যই এই ভুয়ো নামগুলোতে ছাপ্পা হতো, সেই ছাপ্পাটা বন্ধ। পুরো ভারতীয় জনতা পার্টি, সর্বভারতীয় পার্টি, 12 কোটি সদস্য সবাই ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশ। সেখানে বাংলার পরিবর্তন হলে দেশের পরিবর্তন হবে, নাহলে বাংলার সমস্যা হলে দেশের সমস্যা। এটা দেশ বুঝেছে, আজকে পার্টি বুঝেছে, সেজন্য কোনো খামতি থাকবে না। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষ আজ নমিনেশন জমা দেবেন। দাবাং নেতার সঙ্গী আজ শুভেন্দু অধিকারীও। কথা বলবো, সরাসরি সুস্মিতা রয়েছে সঙ্গে। সুস্মিতা, আমরা দেখেছিলাম হলদিয়ায় নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে একেবারে এক ফ্রেমে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। দুজনে একসঙ্গে ভোট প্রার্থনা করেছিলেন এবং আজ সেই একই ছবির পুনরাবৃত্তি হতে চলেছে। কোথাও কি একটা ঐক্যের ছবি তুলে ধরার প্রয়াস বঙ্গ বিজেপি নেতৃত্বে? দেখো, 24-এর নির্বাচনের পর 26-এর নির্বাচনের আগে বঙ্গ বিজেপির কাছে সবচেয়ে বড় কাঁটা ছিল, রাজ্যের পদ্মশিবিরের কাছে সবচেয়ে বড় কাঁটা ছিল নিজেদের দলের দলীয় কোন্দল, নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে সকলকে এক সুতোয় এনে একই সঙ্গে লড়াইয়ের ময়দানে নামানোই ছিল বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একমাত্র লক্ষ্য। এবং সেই লক্ষ্য সফল করতেই অমিত শাহকে দেখা গিয়েছিল শুভেন্দু, সুকান্ত, শ্রমিক এবং দিলীপ, 4 জনকে একসঙ্গে বসিয়ে তিনি বার্তা দিয়েছিলেন সকলে একই সঙ্গে কাজ করুন, একসঙ্গে লড়াইয়ে নামুন, একে অন্যের হয়ে প্রচারে নামুন। সেই বার্তায় কোথাও গিয়ে বাস্তবায়িত হলো দেখা গেল হলদিয়ায় নন্দীগ্রাম কেন্দ্রের জন্য শুভেন্দু অধিকারী যেদিন মনোনয়ন পেশ করতে গেলেন, সেদিন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে একই ফ্রেমে দেখা গিয়েছিল। সেই একই ছবির পুনরাবৃত্তি আজ আবারও হতে চলেছে খড়গপুর সদর থেকে। তার কারণ খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ মনোনয়ন পেশ করবেন এবং তার সঙ্গে একই ফ্রেমে থাকতে দেখা যাবে শুভেন্দু অধিকারীকে। অবশ্যই তার সঙ্গে থাকবেন রেখা গুপ্তা, দিল্লির মুখ্যমন্ত্রী। এবং সেই প্রস্তুতি যেমন সারা, ঠিক সেই জায়গা থেকে বলে রাখবো দিলীপ ঘোষ 2016 সালে এই খড়গপুর সদর কেন্দ্র থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রায় 27,000 ভোটে জিতে। এবং সেই ভোট মার্জিন বাড়িয়ে এবার দিলীপ ঘোষ 1 লক্ষ ভোট পেতে চান বলেই তিনি জানিয়েছেন। তার পাশাপাশি আরো একটি অঙ্ক রয়েছে, এখানে প্রায় 2.5 লক্ষ ভোটার ছিল এই খড়গপুর সদর কেন্দ্রে, যেখান থেকে এসআইআর এর ফলে দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী ভুয়ো ভোটার বাদ গিয়েছে 50,000-এর বেশি। এবং দিলীপ ঘোষ সেখানে আরো বেশি করে আত্মবিশ্বাসী। তিনি বলছেন প্রতিপক্ষ তার যিনি রয়েছেন প্রদীপ সরকার, তাকে মানুষ দেখতে পাচ্ছে না এবং এই খড়গপুর সদর আবারও দিলীপ ঘোষের উপর ভরসা রাখবে, আস্থা রাখবে, বিজেপির উপর ভরসা রাখবে। এবং ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক কাঞ্চন। সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থক তারা এসেছেন দিলীপ ঘোষের যে টি-শার্ট, সেই টি-শার্ট পরে, দিলীপ ঘোষের যে টি-শার্ট, সেই টি-শার্ট পরে এসেছেন এবং তার সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে প্রধানমন্ত্রীর যে ব্রিগেডের ছবি, সেই ব্রিগেডের ছবিকে লাগানো প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড হাতে নিয়ে মানুষের উন্মাদ, মানুষের উন্মাদনা, মানুষের উচ্ছ্বাস, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এই মুহূর্তে চোখে পড়ার মতো। এবং তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ, এই খড়গপুর কেন্দ্রে 35 থেকে 38% রয়েছে বাঙালি ভোটার এবং বাকিটা একটা বৃহৎ অংশের অবাঙালি ভোটার। সেই ভোট বাক্স, সেই ভোটারকে টেনে নিজের ভোট বাক্স পূর্ণ করা এই মুহূর্তে বিজেপির সবচেয়ে বড় লক্ষ্য। এবং এটা বলার অপেক্ষা রাখে না, খড়গপুর সদর কেন্দ্র দিলীপ ঘোষের পছন্দের কেন্দ্র। দিলীপ ঘোষ বারবার এই কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছেন, তার কারণ বারবার দিলীপ ঘোষ কথা বলেছেন যে গোটা রাজ্য জুড়ে তিনি দাবাং নেতা হলেও খড়গপুর তার নিজের মাটি, খড়গপুরের মাটি তিনি চেনা, খড়গপুর থেকে তিনি রাজনীতির স্থান করেছেন দিলীপ ঘোষের। সুতরাং এই কেন্দ্র থেকে ভোটে জেতার
একদমই সুস্মিতা, ধন্যবাদ। শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব। সার্ভে বিল্ডিং এর সামনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৬ তৃণমূল কর্মীকে নোটিশ। আরো জানাবে অমিত, রয়েছে সঙ্গে অমিত। শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন যেভাবে দুটো জায়গাতে, একদিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ক্রসিং এ, অন্যদিকে সার্ভে বিল্ডিং অর্থাৎ আলিপুর থানা অন্তর্গত এলাকায় যেভাবে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে যেভাবে বাগ্মিতণ্ডা এবং বচসা বা স্লোগানিং হয়েছিল, সেই ঘটনায় ৩৮ জনকে তলব করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আলিপুর থানাতে নির্বাচন কমিশনের তরফে যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের যে অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে করা হয়েছিল, সেই মামলায় ৬ জন তৃণমূল কর্মীকে তলব করলো আলিপুর থানা। অন্যদিকে পুলিশের তরফে যে সুমোটো মামলা করা হয়েছিল, দুটি সুমোটো মামলা, একটি আলিপুর থানাতে এবং একটি কালিকা থানাতে, সেই দুটো মামলাতে বিজেপি এবং তৃণমূল মিলিয়ে মোট ৩২ জনকে তলব করা হয়েছে। সব মিলিয়ে এই মামলাতে ৩৮ জনকে তলব করা হলো। ধন্যবাদ অমিত।